এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা বাই ডেরেক ওয়ালকট। কবিতাটি 1962 সালে প্রকাশিত হয় এবং এটি কেনিয়ার একটি বিশেষ ঐতিহাসিক ঘটনার পটভূমিতে লেখা। 1950-এর দশকে ব্রিটিশ শাসনের অধীনে কেনিয়ার কিকিউ সম্প্রদায়ের লোকেরা মাও মাও বিদ্রোহ শুরু করেছিল। এই বিদ্রোহ ছিল একটি সহিংস আন্দোলন যা প্রায় 8 বছর ধরে চলেছিল। কিকিউরা ব্রিটিশ উপনিবেশবাদীদের অবৈধ দখলদার হিসেবে দেখত এবং তাদের ভূমি পুনরুদ্ধারের জন্য লড়াই করেছিল। এই বিদ্রোহের সময় উভয় পক্ষই অত্যন্ত হিংস্র ছিল। ব্রিটিশরা কিউদের বিরুদ্ধে কঠোর দমননীতি প্রয়োগ করেছিল, যা বহু মৃত্যুর কারণ হয়। এই ঘটনা আফ্রিকার ইতিহাসে উপনিবেশবাদের নিষ্ঠুরতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে। ডেরেক ওয়ালকট এই কবিতাটি কেনিয়ার মাও মাও বিদ্রোহ এবং উপনিবেশবাদের নিষ্ঠুরতার প্রেক্ষিতে লিখেছিলেন। এটি কবির ব্যক্তিগত দ্বন্দ্ব এবং তার যে মিশ্র জাতিগত পরিচয়ের যন্ত্রণার প্রতিফলন। কবিতাটি দেখায় কিভাবে উপনিবেশবাদ শুধু একটি দেশ নয়, একটি ব্যক্তির আত্মপরিচয়কেও বিভক্ত করে দেয়। কবি ডেরেক ওয়ালকটের পরিচয় সংকট বা আইডেন্টিটি ক্রাইসিস একটি অদ্ভুত যন্ত্রণা। তিনি একদিকে ব্রিটিশ বাবার সন্তান, অন্যদিকে আফ্রিকার মায়ের। তার রক্তে দুই সংস্কৃতির মিশ্রণ। ইংরেজি ভাষার কবিতায় লেখেন, সেই ভাষাকে ভালোবাসেন, কিন্তু এটাই আবার সেই ভাষা যা দিয়ে তার মায়ের দেশকে শাসন করা হয়েছে। আফ্রিকার মাটি, সংস্কৃতি তার প্রাণের অংশ, আবার ব্রিটিশ শিক্ষা দীক্ষাও তার জীবনের অপরিহার্য অংশ। যখন দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে, তখন তিনি কোন দিকে দাঁড়াবেন বুঝতে পারছেন না। দুই পক্ষের মৃত্যু দেখে তিনি বেদনার্ত, কিন্তু কাউকে দোষ দিতেও পারছে না। এই অবস্থায় তিনি নিজেকে বিষাক্ত রক্তের অধিকারী বলে মনে করেছেন। তার প্রশ্ন, এত মৃত্যু দেখে কিভাবে শান্ত থাকবেন? আফ্রিকাকে ভুলে কিভাবে বেঁচে থাকবেন? এই প্রশ্নগুলোর উত্তর তিনি খুঁজে পাচ্ছেন না, আর এভাবেই তিনি দুই পরিচয়ের মাঝে চিরকাল দোলাচলে থেকে যাচ্ছেন। বন্ধুরা, আমরা আজকে এই ডেরেক ওয়ালকটের এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা কবিতাটির লাইন বাই লাইন আলোচনা করব। চলো শুরু। এ উইন্ড ইজ রাফলিং দ্য টনি ফিল্ড অফ আফ্রিকা। একটি হাওয়া আফ্রিকার বাদামি রঙের তৃণভূমি নাড়িয়ে দিচ্ছে। টনি ফিল্ড বলতে আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্যকে এখানে বোঝানো হয়েছে। এটি আফ্রিকার উষ্ণ জমি এবং প্রকৃতিকে চিত্রিত করে। কিকিউ, কুইক অ্যাজ ফ্লাইজ ব্যাটন আপ অন দ্য ব্লাড স্ট্রিম অফ দ্য ভেল্ড। কিকিউ কোনিয়ার একটি উপজাতি যারা কিনা মাছির মতো দ্রুত ছড়িয়ে পড়ছে আফ্রিকার মাঠের রক্তাক্ত মাটিতে। কিকিউ হলো কোনিয়ার একটি আদিবাসী গোষ্ঠী। মাছির মতো দ্রুত অর্থাৎ তারা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। ভেল্ট অর্থাৎ আফ্রিকার ঘাসের মাঠ এবং ব্লাড স্ট্রিম বা রক্তের ধারা বলতে যুদ্ধে ঝরা রক্তকে বোঝানো হয়েছে। কিকিউ উপজাতি দ্রুত সংগঠিত হচ্ছে, তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছে। এই লড়াইয়ে অনেক রক্তপাত হচ্ছে, মাঠগুলো রক্তে লাল হয়ে যাচ্ছে। ক্রপসেস আর স্ক্যাটার থ্রু এ প্যারাডাইস। একটি স্বর্গের মতো জায়গায় মৃতদেহ ছড়িয়ে রয়েছে। প্যারাডাইস বলতে আফ্রিকার সুন্দর প্রকৃতি বোঝানো হয়েছে। যুদ্ধের কারণে এই সুন্দর জমি রক্তাক্ত হয়েছে। অনলি দ্য আর্ম কর্নেল অফ ক্যারিয়ন ক্রাইজ। শুধু পচা মৃতদেহ পোকা বলছে, ওয়েস্ট নো কম্পেশন অন দিস সেপারেট ডেড। এই মৃতদের জন্য সহানুভূতি দেখানোর দরকার নেই। এখানে অর্মগুলিকে ব্রিটিশদের মতো দেখানো হয়েছে এবং দেখায় যে উপনিবেশবাদীরা আফ্রিকার মানুষের প্রতি কোনো দয়া দেখায়নি। স্ট্যাটিস্টিক্স জাস্টিফাই অ্যান্ড স্কলার্স সুইচ। পরিসংখ্যান দেখিয়ে পণ্ডিতেরা উপনিবেশবাদকে ন্যায্য বলে প্রমাণ করে। উপনিবেশবাদীরা নিজেদের কাজকে সঠিক প্রমাণ করতে পরিসংখ্যান ও যুক্তি ব্যবহার করে। শুধু তাই না, দ্য স্যালিয়েন্স অফ কলোনিয়াল পলিসি। উপনিবেশবাদী নীতি তৈরি করে এবং তার গুরুত্বপূর্ণ বিষয়গুলিকেও তুলে ধরে এবং তারা বলে যে তাদের নীতি আফ্রিকার জন্য ভালো। হোয়াট ইজ দ্যাট টু দ্য হোয়াইট চাইল্ড হ্যাকড ইন বেড। এখানে কবি শুধু এক পক্ষকে বলছে না, আফ্রিকার বিদ্রোহী কিকিউদেরও বলছে। যখন একটা শ্বেতাঙ্গ শিশুকে বিছানায় কেটে ফেলা হলো,
তখন সেই কিকুদের ও বা কী নৈতিকতার মূল্য থাকলো, তারাও বা কী দেখালো তাদের নৈতিকতাকে। দুই পক্ষই এখানে রক্তপিপাসু হয়ে উঠেছে এবং যার জন্য বলি হতে হলো একটা নিষ্পাপ শিশুকে। টু স্যাভেজেস এক্সপেন্ডেবল অ্যাজ জিউস, ব্রিটিশরা যেখানে আদিবাসীদের জীবন ইহুদিদের মতোই তুচ্ছ মনে করে। থ্রেশল আউট বাই বিটার্স, দ্য লং রাসেস ব্রেক, শিকার ধরার জন্য কিকিউরা লম্বা গাছগুলো ঝোপে থ্রেসার দিয়ে আঘাত করে এবং ইন এ হোয়াইট ডাস্ট অফ আইবিসিস হুজ ক্রাইজ, সেখানে থাকা আইবিস পাখিরা সাদা ধুলোর মতো উড়ে যায়, যাদের কান্না হ্যাভ হুইলড সিন্স সিভিলাইজেশন ডন, সভ্যতার সূচনা লগ্ন থেকে শোনা গেছে। ফ্রম দ্য ফার্স্ট রিভার অর বিস্ট টিমিং প্ল্যান, এই পাখিরা শুকনো নদী বা পশুতে ভরা প্রান্তর থেকে উড়ে বেড়ায়। দ্য ভায়োলেন্স অফ বিস্ট অন বিস্ট ইজ রিড অ্যাজ ন্যাচারাল ল, বাট আফরাইট ম্যান, পশুরা যখন একে অপরের ওপর সহিংসতা করে সেটাকে স্বাভাবিক নিয়ম হিসেবে দেখা হয়, কিন্তু মানুষ যাকে সোজা পথে হাঁটার জন্য সৃষ্ট বলা হয়। এখানে কবি তুলনা করেছেন যে পশুদের সহিংসতা স্বাভাবিক, কিন্তু মানুষের মধ্যে হিংসতা অপ্রত্যাশিত। সিক্স ইজ ডিভাইনিটি বাই ইনফ্লিক্টিং পেইন, মানুষ নিজেকে ঈশ্বরের মতো প্রমাণ করার জন্য অন্যের উপর যন্ত্রণা দেয়। কবি বলছেন মানুষ তার শক্তি দেখাতে এবং নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে অন্যদের কষ্ট দেয়। ডেলিরিয়াস অ্যাজ দিস অরিড বেস্ট, হিজ ওয়ার্ডস ড্যান্স টু টাইটেন কার্কাস অফ এ ড্রাম, মানুষ এই দুশ্চিন্তাগ্রস্ত পশুদের মতো পাগল হয়ে যায়। তাদের যুদ্ধপ্রিয়াসী মন যেন একটি টান টান ড্রামের তালেই নাচ করে। কবি মানুষের যুদ্ধকে একটি বন্য এবং নিয়ন্ত্রণহীন আচরণের সাথে তুলনা করেছেন। এখানে ড্রাম শব্দটি যুদ্ধের হিংস্রতার প্রতীক। While he calls courage still that native breed, মানুষ যুদ্ধকে তখন অবধি সাহস বলে ডাকে। Of the white fish contracted by the dead, মানুষ যুদ্ধকে সাহস বলে ডাকে, যদিও এটি আসলে মৃতদের মাধ্যমে অর্জিত শান্তি। কবি বোঝাতে চেয়েছেন যুদ্ধ কেবল মৃত্যুর কারণ এবং তার মাধ্যমে আসা শান্তি কখনো প্রকৃত শান্তি নয়। এখানে কবি বোঝাতে চেয়েছেন যে যুদ্ধটা হচ্ছে শুধু মৃত্যুরই কারণ এবং তার মাধ্যমে আসা যে শান্তি সেটা কখনোই কিন্তু আসল শান্তি নয়। Again, brutish necessity wipes its hands upon the napkin of dirty cause, পশুর মতো নিষ্ঠুর কাজগুলোকে একটা নোংরা কারণ দেখিয়ে মুছে ফেলা হচ্ছে যেন কিছুই হয়নি। যেমন কেউ খারাপ কাজ করার পর হাত মুছে ফেলে যেন কোনো দায় নেই, ঠিক তেমনই এখানে ব্রিটিশরা তাদের অত্যাচারকে যুক্তি দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এটা ঠিক যেন খারাপ কাজকে ভালো দেখানোর চেষ্টা, যেমন কেউ নোংরা হাত রুমালে মুছে পরিষ্কার দেখাতে চায়। এখানে ওয়েস্ট অফ আওয়ার কম্পেশন অ্যাজ উইথ স্পেন, আবারও আমাদের সহানুভূতি নষ্ট হয় যেমন স্পেনে হয়েছিল। দ্য গরিলা রেসলেস উইথ দ্য সুপারম্যান, গরিলা সুপারম্যানের সাথে কুস্তি করছে। এখানে কবি একটি রূপক ব্যবহার করেছেন। গরিলা অর্থাৎ আফ্রিকানরা, যারা রিপ্রেজেন্ট করছে প্রাকৃতিক শক্তিকে, এবং সুপারম্যান অর্থাৎ ব্রিটিশরা, যারা রিপ্রেজেন্ট করছে কৃত্রিম শক্তিকে। এখানে একটি উদাহরণ দিয়ে বুঝি, যেমন একটি খেলায় দুটি দল খেলছে, এক দল শুধু শারীরিক শক্তি ব্যবহার করছে অর্থাৎ গরিলা, অন্য দল আধুনিক কৌশল ব্যবহার করছে যেখানে সুপারম্যান। দুজনেই সমান শক্তিশালী, কেউ হারছে না। কবি এখানে বোঝাতে চেয়েছেন যে আফ্রিকানদের প্রাকৃতিক শক্তি আছে, ব্রিটিশদের আধুনিক অস্ত্র আর কৌশল আছে, দুই পক্ষই সমান শক্তিশালী, কেউ কাউকে সহজে হারাতে পারছে না। এই লাইনে কবি দেখাতে চেয়েছেন যে প্রাকৃতিক শক্তি আর আধুনিক শক্তি দুটোই সমান, কেউ কারোর চেয়ে কম নয়। আই হু এম পয়জন উইথ দ্য ব্লাড অফ বোথ, আমি যার শিরায় দুপক্ষের রক্ত মিশে আছে। হোয়ার শ্যাল আই টার্ন ডিভাইডেড টু দ্য ভেইন, আমি কোথায় যাব?
কবিতার মিশ্র জাতিগত পরিচয় নিয়ে বিভ্রান্ত। তার মধ্যে ব্রিটিশ সংস্কৃতি ও আফ্রিকান শিকড়ের টান দুই দিকেই সমানভাবে কাজ করছে। হাউ চুজ বিটুইন দিস আফ্রিকা অ্যান্ড দ্য ইংলিশ টং আই লাভ। আমি কিভাবে আফ্রিকার আর আমার প্রিয় ইংরেজি ভাষার মধ্যে কাকে বেছে নেব? কবি আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যের প্রতি টান অনুভব করেন, কিন্তু তার সাথে সাথে তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যকেও ভালোবাসেন। হাউ ক্যান আই ফেস সাচ স্লটার অ্যান্ড বি কুল। এত হত্যাকাণ্ড দেখে আমি কিভাবে শান্ত থাকতে পারি? কবি আফ্রিকার রক্তাক্ত ইতিহাস ও উপনিবেশবাদের নিষ্ঠুরতার প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। হাউ ক্যান আই টার্ন ফ্রম আফ্রিকা অ্যান্ড লিভ। আমি কিভাবে আফ্রিকাকে ছেড়ে বাঁচতে পারি? কবি আফ্রিকার প্রতি তার ভালোবাসা ত্যাগ করতে অক্ষম এবং এই দ্বন্দ্ব তাকে ভীষণভাবে যন্ত্রণা দিচ্ছে। কবিতাটি আফ্রিকার রক্তাক্ত ইতিহাস, উপনিবেশবাদের প্রভাব এবং কবির ব্যক্তিগত দ্বন্দ্ব নিয়ে লেখা। কবি আফ্রিকার শিকড় এবং ব্রিটিশ সংস্কৃতির প্রতি ভালোবাসার মধ্যে ভারসাম্য খুঁজে পান না। এটি একদিকে উপনিবেশবাদী শাসনের সমালোচনা, তো অন্যদিকে ব্যক্তিগত পরিচয়ের দ্বিধাকে ঠিক সেইভাবেই তুলে ধরেছে। এখানে আজকের ভিডিওটি আমরা শেষ করলাম এবং সবাইকে বলছি, যদি ভিডিওটি তোমাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হয় তো প্লিজ লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি পারেন তো বন্ধুদের সাথে শেয়ারও করবেন। ধন্যবাদ।